আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি ক্লিয়ার শুনতে পারেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন আর কি। আজকে আমাদের জিওমেট্রি সেকেন্ড ক্লাস। হ্যাঁ, যারা জয়েন করেছেন একটু কমেন্টস করেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের জিওমেট্রি সেকেন্ড ক্লাস। মোটামুটি আজকে আমরা শিখব যে জিওমেট্রির অঙ্কগুলো আসলে কিভাবে চিন্তা করা যায়, কিভাবে অঙ্কগুলো করতে হয়, জাস্ট এটা আমরা শিখব। আমরা আজকে অনেকগুলো অঙ্ক করব না। আর আমি প্রথম আপনাদের 2টা 3টা 4টা ক্লাস নেব, একটু স্লো, বেশি স্লো, জ্যামিতির সাথে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করব। এরপরে তো ধাপ ধাপ করে অঙ্ক করে ফেলবো আর কি। এরপরে আর অনেক বেশি সময় লাগবে না। তো যারা প্রথম দিকে, এখন তো আপনাদের পলিটেকনিক্যাল ওইভাবে ক্লাসও নাই, আপনারা অত ব্যস্ত না, একটু মোটামুটি সময় দিয়ে আপনার যে বেসটা যেটা সেটা একটু রেডি করে নেন। পরবর্তীতে আর আমাকে লাগবে না, আপনি নিজেই আপনার নিজের কাজ করতে পারবেন। যারা যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু বলেন কে কোথায় থেকে জয়েন করছেন এবং সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাদের কোর্সের বাইরেও যারা আছেন চাইলে কমেন্টস করতে পারেন এবং মোটামুটি ক্লাসটা একটু সবার কাছে পৌঁছে দেন, শেয়ার দিতে পারেন আপনারা। আমাদের ক্লাসগুলো আপনাদের বিভিন্ন জায়গাতে একটু শেয়ার দিতে পারেন, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ওকে, যারা জয়েন করছেন একটু বলেন কথা শুনতে পাচ্ছেন কিনা। অনেকেই সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। রেগুলার ক্লাস করে যারা তাদেরকেই দেখতেছি। মহসিন ভাই, উনি রেগুলার ক্লাস করে। শরীফুল ভাই আছে, উনিও রেগুলার ক্লাস করে। তারপরে সাইব ভাই এমপিআই থেকে, ময়মনসিংহ পলিটেকনিক। মহসিন ভাই বিপিপিআই, এটা কোনটা ভাই, বরিশাল না কোনটা? হাবিবুল ভাই, রসায়ন কোর্সের ভর্তির কতদিন সময় আছে? ভাই আমরা এখনও এই ক্লাসগুলো নিতেছি, আমাদের ফ্রি ক্লাস, এমনিতে বেসিক যে ক্লাসগুলো। এভাবে আপনারা যদি আমাদের কোর্সে জয়েন না করেন, তারপরেও যদি ক্লাস করেন, আপনারা অনেকটুকু নিজেরাই কভার করতে পারবেন, এই ফ্রি ক্লাসেই পারবেন। ঠিক আছে, আমরা অল্প কিছু অংশ, 30%, 40% বা 50% অংশ আমরা প্রাইভেট গ্রুপে নেব, বাকি সব ক্লাসগুলো আমরা এখানেই নেব। ঠিক আছে, তো আশা করি যারা জয়েন করছেন, আগের ক্লাস অবশ্যই করছেন মনে হয়, আমি ধরে নিচ্ছি আপনারা করছেন। আজকে তারপরে থেকে শুরু করব। তবে আজকে আমি খুবই কম অঙ্ক করব, কিন্তু আপনাদের সাথে একটা জিনিস আপনাদেরকে শেখাবো, যে জ্যামিতির অঙ্কগুলো আপনি কিভাবে করবেন, কিভাবে চিন্তা করবেন, অঙ্কটা নিয়ে কিভাবে চিন্তা করবেন। আপনি শুধু এমনি অঙ্ক করলে তো হবে না, অঙ্ক আপনার পারা লাগবে। ঠিক আছে, কোনটার কি অবস্থা, অঙ্কের কথাগুলো কি করা লাগবে, বোঝা লাগবে।
তো এখানে অনেকেই শাওন ভাই রংপুর পলিটেকনিক থেকে, সৈকত ভাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আফরুজ, নোভা ফেরদৌস আফরুজ সালাম দিছে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। জিশান ভাই আছে, শরীফ ভাই আছে এফসিআই থেকে। ওকে, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? মাঝে মধ্যে কমেন্টস পড়া যাবে। তো আমি আজকে যেটা করব, আবারও বলতেছি যে আমরা আসলে অঙ্কগুলো কিভাবে করব সেই জিনিসটা মূলত বোঝানোর কি করব চেষ্টা করব। তো এখানে প্রথম একটা ক্যাটাগরির অঙ্ক, এখানে অঙ্কটাতে বলছে যে নিম্নের কার্তেশীয় সমীকরণকে পোলার আকারে কি করো, প্রকাশ করো। আমি প্রথম দিকের অঙ্কগুলো, বিশেষ করে আজকের ক্লাসের অঙ্কগুলো খুবই স্লো, ধীরে 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 মোটামুটি যা যা লাগে সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আপনারা এই ক্লাসগুলো করে শুধু রেখে দিয়েন না, তাহলে আপনি সামনের অঙ্কগুলো পারবেন না, অনেক কঠিন লাগবে। আমি এখন একটু স্লো যাব, কিন্তু বেসিক যা 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 জিনিস লাগে সেগুলো আপনাদেরকে গোছাই দেবো। তাহলে আপনার হবে কি, পরবর্তী অঙ্কগুলো আপনি খুবই ভালোভাবে বুঝবেন। আর আপনি যদি এইগুলোতে একটু সময় না দেন, বেসিকগুলো যদি একটু ক্লিয়ার করে না নেন, তাহলে আপনার পরবর্তী অঙ্কগুলোতে অনেক প্রবলেম হবে। তো আমরা এখানে পোলার এবং কার্তেশীয় বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? আমি একটু পিছন থেকেই আসি। আমরা দেখছিলাম যে পোলার কি, পোলার হলো আমাদের আর সাধারণত কি থিটা দ্বারা প্রকাশ করতাম, আর কার্তেশীয় কি এক্স আর ওয়াই দ্বারা কি করতাম, আমরা প্রকাশ করতাম। এবং আমরা একটা দিয়ে, পোলার দিয়ে কার্তেশীয় বের করতে পারতাম, কার্তেশীয় দিয়ে পোলার বের করতে পারতাম। পোলারের এই আর ইকুয়াল টু আমরা লেখা শিখছিলাম, আর ইকুয়াল টু আমরা লিখছিলাম √(x² + y²। এটা কিভাবে হয়েছে, কোত্থেকে আসছে সেগুলো আমরা ভেঙে ভেঙে দেখছি। আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x, আপাতত ধরে নেন যে এটা একটা পরম মান। তাই আমরা এই দুইটা জিনিস দেখছিলাম কার জন্য, পোলারের জন্য। আর কার্তেশীয়র জন্য আমরা শিখছিলাম x ইকুয়াল টু r cos থিটা, আর y ইকুয়াল টু আমরা শিখছিলাম r sin থিটা। এই দুইটা আমরা শিখছিলাম কিসের জন্য, কার্তেশীয়র জন্য। তো এই জিনিসটা আমরা, এগুলো কোত্থেকে আসছে কিভাবে আছে এটা কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলছি। এই জিনিসগুলো আমরা এখন এই জায়গাতে কি করব, অ্যাপ্লাই করব। আমাদের প্রশ্নটা কি বলছে, নিম্নের কার্তেশীয় সমীকরণগুলোকে পোলার আকারে কি করো, প্রকাশ করো। দেখেন এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের ভিতরে আপনি কাকে কাকে দেখতে পাচ্ছেন, এক্স কে দেখতে পাচ্ছেন, ওয়াই কে দেখতে পাচ্ছেন। তো এক্স ওয়াই আসলে কে, এক্স ওয়াই আসলে কার্তেশীয়। সমীকরণটা দেওয়া আছে আপনার কার্তেশীয়, সমীকরণটাকে বানান লাগবে আপনার পোলার। তো একটা কার্তেশীয় সমীকরণকে পোলার বানানোর পদ্ধতি কি, দেখা গেছে একটা সমীকরণ পোলার, যেটা আমরা কি দেখে বুঝবো, ওর ভিতরে এক্স ওয়াই থাকা যাবে না, থাকবে কে, আর থিটা থাকবে। তার মানে এই সমীকরণটা থেকে আমি এক্স আর ওয়াই যদি ভেনিশ করে, যদি আমি আর এবং থিটাকে যদি আমি এই সমীকরণের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আমার পুরো সমীকরণটা কার্তেশীয় থেকে পোলারে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। খুবই সিম্পল। আসেন দেখি আমরা এখানেই কাজ করে ফেলি। এই যে দেখেন আমার প্রবলেমটা কি, ওয়াই থাকা যাবে না, ওয়াই এর পরিবর্তে কার আসা লাগবে, আর এবং থিটার। তো ওয়াই ইকুয়াল টু আমি কি জানি, আর সাইন থিটা লিখতে পারি। তাহলে এই যে ওয়াই এর জায়গাতে আমি লিখতেছি আর সাইন থিটা ইকুয়াল টু, এম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন কি আছে, এক্স থাকা যাবে না, আর এবং থিটা আসতে হবে। আর এবং থিটা এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা। তাহলে এম এর জায়গাতে আমরা লিখতে পারি কত, আর কস থিটা প্লাস কি হয় সি। এই যে ইকুয়েশনটা পাইলাম, এটা চাইলে আমি বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে পারি। এইভাবে পার করে আর কমন নিতে পারি, তারপরে ধরেন ওইভাবে লিখতে পারি, নানান ধরনের ক্যালকুলেশন করতে পারি। কিন্তু আমাদের আসলে করার দরকার নেই। কেন? কারণ আমার এই পুরো সমীকরণটা এখন পোলার হয়ে গেছে, ঠিক আছে? পোলার হয়ে গেছে। কিভাবে পোলার হয়ে গেছে, আমার পুরো সমীকরণের প্রথম শর্ত হলো এই সমীকরণের ভিতরে এক্স ওয়াই কিছু নাই, এবং এই সমীকরণের ভিতরে আর থিটা কি আছে। তো এরকম সমীকরণগুলোকেই তো আমরা পোলার সমীকরণ বলবো, যে এই সমীকরণের ভিতরে আর থিটা থাকে। সিমিলারলি দেখেন এই জায়গার যে অঙ্কটা, এই যে ইকুয়েশন যেটা এক্স ওয়াই এবং কত স্কোয়ার, এখানে আমি করে ফেলি। ধরেন ওখানে লেখা আছে x² + y² ইকুয়াল টু কত, স্কোয়ার। তো এটাও আমার কি সমীকরণ, এটা আমার কার্তেশীয় সমীকরণ। কি দেখে বুঝতেছি কার্তেশীয় সমীকরণ, এখানে রয়ে গেছে এক্স ওয়াই রয়ে গেছে, এই জন্য এটা কার্তেশীয় সমীকরণ। তাহলে এটাকে যদি আমি পোলার বানাইতে চাই কি করতে হবে, আমাকে ওই তো এক্স ওয়াইকে সরাইতে হবে, আর থিটাকে দিতে হবে। তাহলে এক্স এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি আর কস থিটা মাত্র উপরে হোল স্কোয়ার, ওয়াই এর জায়গা আর সাইন থিটা পুরোটা কি হোল স্কোয়ার, এ স্কোয়ার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি চাইলে এটা নিয়ে আরও ক্যালকুলেশন করতে পারেন, অথবা এখানেও আনসার লিখে দিতে পারেন, তবে আর একটু ক্যালকুলেশন করতে পারেন আর কি। এখানে কি হয়, এখানে হলো আর স্কোয়ার, সাথে কি আছে কস স্কোয়ার থিটা, প্লাস এখানে কি হয় আর স্কোয়ার, সাথে কি হয় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, স্কোয়ার। আমি যদি এখান থেকে একটা আর স্কোয়ার কমন নিই, তাহলে এখানে আমার কি থাকে, এখানে থাকে আমার কস স্কোয়ার থিটা প্লাস কত
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত স্কোয়ার। দেখেন এইটা ইকুয়াল টু জানি আমরা 1, তাহলে আমার থাকে কি, আমার থাকে আর স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার। উভয় পাশ থেকে স্কোয়ার তুলে নিলে আমার আর ইকুয়াল টু কি হয় এ। এটাই কিন্তু আমার একটা সমীকরণ। তো যদি আপনাকে প্রমাণ করতে বলে যে দেখাও যে এটা কার্তেশীয় পোলার, কার্তেশীয় স্থানাঙ্ক, প্রমাণ করো যে পোলার স্থানাঙ্ক আর স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার, তাহলে আপনি ক্যালকুলেশন করে এ পর্যন্ত নিয়ে আসবেন। যদি আপনার এভাবে প্রমাণ না দেওয়া থাকে তাহলে আপনার হাতে সময় থাকলে আপনি এ পর্যন্ত আনবেন, অথবা এদিকেই কোনো একটা জায়গায় আনসার লিখে দিবেন, তাও হবে। এইভাবে মূলত আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্ককে একটা পোলার স্থানাঙ্ক কি করতে পারি, কনভার্ট করতে পারি। ঠিক আছে, এইভাবে জাস্ট কার্তেশীয় স্থানাঙ্ক যেগুলো দেওয়া থাকবে ওর ভিতরে এক্স ওয়াই থাকবে, অথবা শুধু এক্স শুধু ওয়াই থাকতে পারে, তাদের পরিবর্তে আমাকে কি করতে হবে, আর এবং থিটাকে ওখানে ঢুকাইতে হবে, অথবা শুধু আর বা শুধু থিটা থাকলেও আমাদের কোনো প্রবলেম নাই। একটা কার্তেশীয় সমীকরণকে কিভাবে পোলারে কনভার্ট করা যায়, মোটামুটি এই টপিকটা আমরা দেখলাম। আপনারা কি এই টপিক বুঝছেন কিনা একটু কমেন্টস করে আমাকে খুবই দ্রুত জানান, যে আপনারা এই টপিকটা বুঝছেন কিনা, একটা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে কনভার্ট করা, একটু বলেন আমাকে। একটু বলেন কমেন্টস করে যে আপনারা বুঝছেন কিনা, তাহলে আমি সামনের দিকে যেতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আরমান ভাই বুঝেছি ভাই, তানজিনা জি ভাইয়া বুঝতে পারছি, রাহিয়া রাফা বুঝছি স্যার, থ্যাংক ইউ। তারপরে তোফায়েল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, গুড, ভেরি গুড। শরীফ ভাই বুঝছে, রোমান ভাই বুঝছে, তারপরে কন্থ কুমার বুঝছে, সৈকত ভাই আছে, শাওন ভাই আছে। ঠিক আছে শাওন ভাই, আপনি এটা বুঝলেন না কেন, ভিডিওটা আরেকবার দেখেন, মানে এটা খুবই সিম্পল ছিল, সবাই বুঝছে, আপনি কিন্তু শুধু বোঝেননি। হ্যাঁ, আয়শা সুলতানা ছোট বোন, এটা যেহেতু সিম্পল জিনিস, একই জিনিস বারবার ঘুরাইলে অন্যরা একটু বিরক্ত হবে, অন্যদের খারাপ লাগবে, সুতরাং আপনি ভিডিওটা আরেকবার একটু দেখে নিন, 10 মিনিট দেখে নিলেই কাজটা হয়ে যাবে। তাহলে শাওন ভাইও একটু আরেকবার দেখে নিন, যদি কোনো প্রবলেম থাকে। দেখেন, কোনো প্রবলেম হলে সিস্টেমটা কি সেটার ছবি নিয়ে, স্ক্রিনশট নিয়ে, অথবা ওই টপিকটা নিয়ে আমাদের প্রাইভেট গ্রুপে আপনারা কি করে দেবেন, ফাইন করে পোস্ট করে দেবেন। আমি ক্লাস শেষে প্রাইভেট গ্রুপটা চেক দিয়ে ওখানে যে যে প্রবলেম থাকবে সেগুলো কি করে দেবো, সলভ করে দেবো, খুবই সোজা, কোনো প্রবলেম নাই। নেক্সট, পরের বিষয়ে দেখেন, এই টপিক থেকে ডুয়েটে কিন্তু একবার প্রশ্ন আসছে। এই টপিক থেকে দেওয়া আছে কি, এখানে দেখেন দেওয়া আছে পোলার স্থানাঙ্ক, আমাকে বানাইতে কি হবে, কার্তেশীয় স্থানাঙ্ক কনভার্ট করতে হবে। এই টপিকটা আসছিল ডুয়েটে, একটা পাক্কা একটা ছোট্ট প্রশ্ন, 8 মার্ক। ঠিক আছে, তো এগুলো আসে কি এমনি সিম্পল। যেমন এবার আমাদের সিএসসি ডিপার্টমেন্টে এমন একটা জ্যামিতির ম্যাথ আছে, বিশ্বাস করেন 20 সেকেন্ড লাগেনি করতে, 20 সেকেন্ড, কিন্তু অনেকেই পারেনি। কেন? কারণ ওই যে খালি অঙ্ক করে করে অভ্যস্ত, অঙ্কের ভিতরে কথা কি, কিভাবে কি করা লাগে, অঙ্কের কাজ কি, এই বিষয়টা আমরা ওইভাবে খেয়াল করি না। চলেন দেখি আমরা এটাকে আমরা কি বানাবো, নিম্নের পোলার সমীকরণটিকে কার্তেশীয় বানাবো। তো আমরা একটু আগে দেখলাম আমাদের পোলার মানে কি আর থিটা, কার্তেশীয় মানে কি এক্স ওয়াই। আর এখানে আমাদের কি দেখা যায়, আর কে দেখা যায়, থিটাকে দেখা যায়। আর কে এবং থিটাকে যেহেতু দেখা যায়, সুতরাং এটা কি, এটা পোলার। এই যে আর কে দেখা যাচ্ছে, থিটাকে দেখা যাচ্ছে, এটা কি পোলার। আমাদের বানাইতে হবে কি, কার্তেশীয়। কার্তেশীয় মানে কি, কার্তেশীয় হলো এক্স আর কি ওয়াই। আমাদের এই সমীকরণগুলোতে আর আর থিটা থাকা যাবে না, এক্স আর ওয়াইকে কি করতে হবে, আসতে হবে। তো এক্স এবং ওয়াই আসার শর্তই কি, এক্স এবং ওয়াই আসার শর্তই হলো একটা আর স্কোয়ার মানে কি √x² + y², আরেকটা কি থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স y বাই এক্স, অথবা tan থিটা ইকুয়াল টু কত y বাই এক্স। ওই জায়গা থেকে মানগুলো কি করতে হবে, আমাদের এখানে নিয়ে আসতে হবে। চলেন দেখি, অথবা ওই যে আমাদের কার্তেশীয় যে আছে x = r cos θ, y = r sin θ, মানে ঘুরে ফিরে ওই সূত্রগুলো আমাদের কি হবে, ব্যবহার হবে। যারা সূত্রগুলো আগে দেখেননি লিখে নিয়ে সামনের দিকে প্রয়োজনে রেখে দেবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন, এখানে আর আর থিটাকে আমাকে কি করতে হবে, ভেনিশ করতে হবে। আর এবং থিটার পরিবর্তে আনতে হবে কাকে, এক্স আর ওয়াইকে। তো এখানে শুধু আর ইকুয়াল টু তো আমি ওইভাবে লিখতে পারি অবশ্য, দেখেন এভাবে লিখতে পারি, আর ইকুয়াল টু আমরা কি জানি √x² + লিখতে পারি। তবে উভয় পাশে যদি বর্গ করি তাহলে r² ইকুয়াল টু কি x² + y², এভাবে কি করা যায়, লেখা যায়। তো যেহেতু আমার এক্স ওয়াই দরকার, আর এখানে শুধু আর, আমি চাইলে এখানে আর একটা আর আনলে এটা r² হয়। আবার এখানে cos থিটাকে তো আমি দূর করতে পারবো না, শুধু cos θ ইকুয়াল টু কিছু লিখতে পারবো না। cos থিটার সাথে কি থাকে দেখেন, এই যে r cos θ ইকুয়াল টু কি লেখা যায়, x।
তো আমি যেহেতু এখানে এক্স আনতে চাচ্ছি, সুতরাং এখানে শুধু কস থিটা থাকলে হবে না, আর কস থিটা থাকা লাগবে। তো উভয় পাশের সুবিধার্থে আমি উভয় পাশে আর দ্বারা গুণ করে দিচ্ছি। এই পাশে গুণ করলে আর স্কোয়ার, এই পাশে 2a, আর এখানে হলো আর কস থিটা। ঠিক আছে, উভয় পাশে আর দ্বারা গুণ করে দিলাম। এখানে আর দ্বারা গুণ করলে আর স্কোয়ার, 2aটাকে আমি রাখলাম, আর এই পাশে যে একটা আর গুণ করে দিলাম সেটা একটু কস থিটার সাথে লিখলাম। এখন খুবই সুন্দরভাবে আমার কাজ শেষ। আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে কত 2a, আর এই পুরো ইকুয়াল টু লেখা যায় কত এক্স। আমার কিন্তু কাজ শেষ, এটাই আমার আনসার। কেন কাজ শেষ? কারণ আমার সমীকরণের ভিতরে আর কোনো আর থিটা নাই, এবং এই সমীকরণের ভিতরে এক্স আর ওয়াই রয়ে গেছে। সুতরাং আমার এই সমীকরণটা কেমন সমীকরণ হয়ে গেছে? কার্তেশীয়। আমার সমীকরণটা কেমন হয়ে গেছে? কার্তেশীয় সমীকরণ হয়ে গেছে। সিমিলার ওইটার ক্ষেত্রে একটু ভিন্ন দেখেন, ওটা একটু অ্যাডভান্স টাইপের। এখানে লেখা আছে কত? এখানে লেখা আছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কে। এই জায়গাতে আপনার প্রবলেম হলো আরটা আর থিটাটা। এখন এই জায়গার যেভাবে কস থিটা সরাসরি ছিল, এখানে কিন্তু কস থিটা না, শুধু এখানে হলো কস থিটা মাইনাস আলফা। তো এই জায়গাতে আমাদের একটা সূত্র ব্যবহার করা লাগবে। এই সূত্রটা আপনারা পলিটেকনিক্যালে জানেন, ত্রিগোণমিতিতেও। আমি ক্যালকুলাস ক্লাস যারা আমার করছেন, ক্যালকুলাস কোর্সটা যারা করছেন, তাদের কিন্তু আমি ভেঙে ভেঙে ওই সূত্রটা দেখাই দিছি। এখন ভেঙে ভেঙে দেখাচ্ছি না, এখন শুধু আপনাদের বলে দিচ্ছি যে কস একটা সূত্র আছে আমাদের, কস এ মাইনাস বি, এটা ইকুয়াল টু লেখা যায় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই সূত্রটা লেখা যায়। ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। চলেন দেখি কি লেখা যায়। এখানে আর থাক, এখানে দেখেন কস এ কস বি, তাহলে আমরা কি লিখবো? কস থিটা কস আলফা প্লাস, এবার কি লিখবো? সাইন এ সাইন বি, তার মানে কি হবে? সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু এখানে কত? কে। এখন এই আরটা আমি গুণ করে দিতে পারি। দেখেন এই জায়গাতে আমি কস আলফাটা রাখলাম, আর আরটা গুণ করে কি হয়? আর কস থিটা হয়, প্লাস এই জায়গাতে আবার আর সাইন থিটা, আর আমার ওখানে থাকে কি? সাইন আলফা ইকুয়াল টু কত হয়? কে। দেখেন খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। কেমন ব্যাপার স্যাপার? খুবই সুন্দর করে দেখেন, আর কস থিটা ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি, আর সাইন থিটা ইকুয়াল টু আমরা ওয়াই লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স কজ আলফা প্লাস এখানে লিখতে পারি ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত? কে। সমীকরণটা আমাদের কি হয়ে গেল? কার্তেশীয় সমীকরণ হয়ে গেল। কেন কার্তেশীয় সমীকরণ হয়ে গেল? এখানে যে এক্স আর ওয়াই কি রয়ে গেছে, আর থিটাটা কি হয়ে গেছে? ভেনিশ হয়ে গেছে। এটা আমার কার্তেশীয় সমীকরণ হয়ে গেল। তো এই টপিকটা দেখেন এত ইজি, কিন্তু তারপরেও ডুয়েটে পরীক্ষায় কিন্তু চলে আসছে। আপনারা এই টপিকটা বুঝতে পারছেন কিনা? আমরা এখন একটা টপিক শিখলাম, সেটা কি? পোলারকে কার্তেশীয় বানালাম, কার্তেশীয়কে পোলার ইকুয়েশন বানালাম। একটু কমেন্টস করে আমাকে কনফার্ম করবেন, সবাই একটু কমেন্টস করেন। পাবেল ভাই বলছে, ভাই মিস করি আপনার ক্লাসগুলো। আমার ক্লাসগুলো মিস করেন পাবেল ভাই? আপনারা তো এখন ক্লাস নেবেন, গাজীপুরে আসেন, ক্লাস নিতে হবে। আপনারা ক্লাস না নিলে আমার ক্লাসরুমগুলো তো পড়ে থাকবে। আপনাদের পাবেল ভাই সিএসিতে এবার চান্স পাইছে আমাদের কোচিং থেকে। থ্যাংক ইউ পাবেল ভাই। আরমান ভাই, জি ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, ভেরি গুড। এগুলো রকেট সায়েন্স না, খুবই সিম্পল, এগুলো পারা যায়, তেমন কোনো ব্যাপার না। তারপরে বলেন আয়শা, এবার বুঝছে আয়শা। রোমন ভাই বুঝে গেছে, দেখি শাওন বুঝছে কিনা এবার। শাওন কি আছেন আমাদের সাথে? শরীফ ভাই তো সবসময়ই বোঝে। আবারও সাইফ ভাই বুঝেছে। তারপরে তানজিলা, বুঝতে পারছি ভাইয়া। শাওন ভাই বলেন, শাওন ভাই কই? শাওন ভাই বলেন, শাওন ভাইয়ের অপেক্ষায়। কণ্ঠকুমার, জি ভাই বুঝছি। শাওন ভাইয়ের কমেন্টস কি পাবো দেখি, অপেক্ষা করি। শাওন ভাই, জি ভাই এবার ক্লিয়ার, থ্যাংক ইউ। আগের বার সম্ভবত আপনার নেটের অথবা যে কোনো কারণে একটু প্রবলেম হয়েছিল, তো ওটা সিম্পল জিনিস তো ভাই, এজন্য রিপিট করিনি। আপনি আরেকবার ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? হাবিবুর ভাই একটা টিক দিয়েছে, মানে হয়তো বা বুঝছে। ওকে, আমরা আরও সামনের দিকে যাই। আমরা প্রথম দিকে কম অঙ্ক করব, ধীরে ধীরে অঙ্ক করব, তারপরে তো আমি মোটামুটি আপনাদের এমন ধাক্কা দেবো যে আপনারা একবারে বহু দূরে চলে যাবেন। চলেন পরের অঙ্কগুলো ভালো করে খেয়াল করেন। আমরা কিন্তু ধরেন অঙ্ক করাটা আমাদের মেইন ফ্যাক্ট না।
অঙ্ক করাটা আমাদের মেইন ফ্যাক্ট না। দেখেন এই অঙ্কগুলোর সলিউশন দিলে আপনি প্র্যাকটিস করলে আপনারা এমনিই পারবেন, ঠিক আছে? অঙ্ক করাটা মেইন ফ্যাক্ট না, মেইন বিষয় হলো একটা অঙ্ক কিভাবে হচ্ছে, আমি অঙ্কটা কিভাবে পড়তেছি, আমি কিভাবে কাজ করতেছি, এটা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? চলেন নেক্সট। হ্যাঁ, আয়শা বলতেছে HW দিবেন না ভাইয়া? হ্যাঁ, আমি কিছু HW দিব, তবে একটু সময় লাগবে ছোট বোন, যেমন আজকে দিতে পারি অথবা কালকে দিতে পারি HW, ঠিক আছে? অল্প কিছু HW দিব। তো এখানে আসেন, এখানে বলছি কি এক্স অক্ষ ও এত থেকে এত বিন্দুটির দূরত্ব যদি সমান হয় তাহলে কে এর মান নির্ণয় করো। আমরা একটু অঙ্কটা খুবই সময় নিয়ে করব এবং অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। আমরা একটু ভেরি ভেরি আস্তাগফিরুল্লাহ, এরকম হলো কেন? ঠিক আছে, অঙ্কটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু দিয়ে রাখতে পারি। তাহলে আসেন, বললো এক্স অক্ষ এত থেকে এত বিন্দুটির দূরত্ব। আমরা একটু খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করি। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এখন আমাকে বললো এক্স অক্ষ ও এত বিন্দু হতে, এক্স অক্ষ এত বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কি সমান। তাহলে একটা বিন্দু আমার কি এক্স অক্ষ, এক্স অক্ষের কোথায় যে কোনো জায়গায় হতে পারে, ধরেন আমি এই জায়গাটাতে ধরে নিলাম এক্স অক্ষ। এরপরে বলতেছে এই বিন্দু -5 -7 মাইনাস মাইনাস, এটা কোন কোঅর্ডিনেট? এটা হলো থার্ড কোঅর্ডিনেট। তাহলে আমরা এমনি আন্দাজ করতে পারি -5 -7, এদিকে -5 এদিকে -7, এরকম একটা জায়গায় আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? এই বিন্দুর স্থানাঙ্ক হলো আমার -5 -7, এই বিন্দুর স্থানাঙ্ক হলো -5 -7। এখন বললো এই দুইটা বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কি হবে সমান। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি আমি সমান করতে চাই, তাহলে আমার এই বিন্দুটা আনুমানিক কোথায় হইতে হয়? এই বিন্দুটা আমার আনুমানিক এইরকম একটা জায়গায় দিলে ভালো হয়, যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 4 আর হলো কে, যে এইখান থেকে এখানকার দূরত্ব যা, এইখান থেকে এখানকার দূরত্ব তা। আমরা এগুলোর নাম দিতে পারি, যেমন ধরেন কথার কথা আমি এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কত বি, নাম দিলাম। এখন শর্তটা কি? শর্তটা হলো আমার এটা আর এটা কি সমান। আমাদেরকে এখন বলছে কে এর মান নির্ণয় করো। এখনই আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো, যে বিষয়গুলো যে যত ভালোভাবে এই বিষয়গুলো যে যত ভালোভাবে মনে রাখতে পারবে, অ্যাপ্লাই করা শিখবে, পুরো জ্যামিতি তার জন্য সহজ হয়ে যাবে। আমি আপনাদের কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের মুখস্থ একেবারে মনে রাখা লাগবে। তারই ভিতরে এক নাম্বার কথা হলো কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। যে কয়টি মান বের করব ঠিক ওই কয়টি সমীকরণ লাগে। সমীকরণ মানে কি? যার বাম পক্ষ আর ডান পক্ষ থাকে। যেমন ধরেন আমি আমি একটা এক্স এর মান বের করতে চাচ্ছি, তো এক্স এর মান তো আমি বের করব, কিন্তু আমি কোত্থেকে বের করব? আমার অবশ্যই কি লাগবে? সমীকরণ লাগবে। ধরেন কোনো এক জায়গায় লেখা আছে 2x = কত 4, এটা কিন্তু একটা সমীকরণ। এটাকে সমীকরণ কেন বলতেছি? যার বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। তো এটা যেহেতু একটু সমীকরণ এবং এই সমীকরণ থাকে, তাহলে এক্স এর মান বের করা সম্ভব। এই যে আমি এখান থেকে এক্স রেখে 4কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2। এই যে আমি এক্স এর মান পেয়ে গেলাম। এই জন্য বলা হয়েছে কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। আর যে কয়টা মান বের করবেন আপনি, ঠিক ওই কয়টা সমীকরণের প্রয়োজন হবে। যেই কয়টা মান বের করবেন ঠিক ওই কয়টা সমীকরণের প্রয়োজন হবে। তো দেখেন, আমার তো সব অঙ্ক করা থাকবে, ব্যাপারটা এরকম না। ধরেন আমরা এই অঙ্কটা কোনোদিন করিনি, আমরা অঙ্ক পড়ে পড়ে এরকম একটা কি করলাম, চিত্র আঁকায় নিলাম। এরপরে আমাকে কি বলতেছে? কে এর মান নির্ণয় করার জন্য। দেখেন কে এর কি করতে হবে? আমাকে মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তাহলে গোড়ার থেকে আসি। আমার যেহেতু কে এর মান নির্ণয় করতে হবে, আমরা কি জানি যে কোনো কিছুর মান নির্ণয় করার জন্য কি লাগে? সমীকরণ লাগে। এটা হলো আমার 1 নম্বর কথা, কোনো কিছুর মান নির্ণয় করার জন্য সমীকরণ লাগে। আমার 2 নম্বর কথা হলো এক একটি সমীকরণের জন্য একটি শর্ত লাগে। একটি সমীকরণের জন্য একটি শর্ত লাগে। তাহলে আমরা এখন আসি, আমরা অঙ্ককে এভাবে জিজ্ঞেস করব যে আমাদেরকে কি করতে হবে বলো। অঙ্ক বলবে যে তুমি কে এর মান নির্ণয় করো। আমরা আবার অঙ্ককে জিজ্ঞেস করব, মানে আমরা যা জানি, ওই যে একটু আগে যে 1 নম্বর এবং 2 নম্বর কথা শিখলাম, এভাবে আমরা 8টা 9টা কথা শিখবো, যে কথাগুলো আমাকে বারবার উত্তর দিবে। আমি যদি প্রশ্ন করতে পারি, ওরা আমাকে বারবার কি করবে? উত্তর দিবে। দেখেন এখন আমি প্রশ্ন করতেছি, আমি অঙ্ককে বলতেছি আমার দরকার কি? বলতেছে তুমি কে এর মান নির্ণয় করো। আমি 1 এবং 2 নম্বরকে বলতেছি আমি কে এর মান কিভাবে নির্ণয় করব। তখন 1 নম্বর থেকে আমাকে উত্তর দিবে যে কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। মানে 1 নম্বর আমাকে বলতেছে যে তুমি এখন দেখো কোনো সমীকরণ আছে কিনা।
যদি সমীকরণ না থাকে তাহলে কখনো তুমি এই কে এর মান কি করতে পারবা না, বের করতে পারবা না, যদি সমীকরণ না থাকে। এখন হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম যে আমার এখন সমীকরণ দরকার কে এর মান নির্ণয় করার জন্য। এখন আমি আবার প্রশ্ন করতে পারি যে আমি সমীকরণ কোথায় পাবো, আমার পুরো অঙ্কতে তো কি দেওয়া নাই, সমীকরণ দেওয়া নাই। তখন 2 নম্বর আমাকে উত্তর দিবে, যদি তোমার সমীকরণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই শর্তের প্রয়োজন হবে। আর শর্ত কোথায় থাকবে, শর্ত সবসময় অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। এখন আমাদের কাজ হলো এই অঙ্কটা একবার, দুইবার, চারবার রিডিং করে আমাকে খুঁজে বের করা লাগবে যেখানে শর্তটা আসলে কোথায়। তো আপনারা দেখেন তো, আমি এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমি অঙ্ক পড়ছি, পুরো চিত্র আঁকছি, এখানে কি কোনো শর্ত খুঁজে পাইছেন? শর্ত মানে কি একটা আরেকটার সাথে তুলনা, অমুক অমুকের সমান, অমুক অমুকের অত গুণ, এরকম বিষয়। দেখেন অঙ্কের ভিতরে একটা শর্ত কিন্তু আমাদের একেবারে জল জল করতেছে, একেবারে মনে করেন ঝকঝক করতেছে, ঠিক আছে? শর্তটা কি? শর্তটা হলো এখানে শর্ত মতে আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল টু কত, ও বি। কারণ অঙ্কের ভিতরে বলে দিছে যে এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব কি সমান, এই জন্য আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এটা। এই যে দেখেন একটা সমীকরণ পেয়ে গেছি, সুতরাং আর কোনো টেনশন নাই। একটা সমীকরণ পাইলেই আমরা একটা কি পাবো, মান বের করতে পারবো, ঠিক আছে? একটা সমীকরণ পাইলেই আমরা একটা কি করতে পারবো, মান বের করতে পারবো। তো এই অঙ্কগুলো আমি একটু অনেক কথা বলতেছি, অনেক ধীরে ধীরে করতেছি, তার পেছনে কিন্তু কোনো কারণ আছে। কারণটা হলো আপনারা যেন অঙ্কগুলো পড়া শেখেন, অঙ্ক পড়ে পড়ে যেন নিজে নিজে কি করতে পারেন, অঙ্কের সলিউশনের দিকে যান। দেখেন এই কোর্সে আমি অনেক বেশি অঙ্ক করাবো না, কিন্তু আপনাকে অঙ্ক করাটা আমি শিখাবো। এখন আসেন আরো সামনের দিকে যাই, আমরা আরো সামনের দিকে যাই। কিভাবে সামনের দিকে যাব? মানে আমরা একটু একটু করে প্রশ্ন করব যে ঠিক আছে আমি একটা সমীকরণ পাইলাম, কিন্তু আমার তো কে এর মান দরকার। দেখেন জ্যামিতির ক্ষেত্রে যত জায়গা আপনি এ বি দেখবেন, তারপরে বি সি দেখবেন, তারপরে ও বি দেখবেন, ও এ দেখবেন, এরকম করে যত জায়গায় দেখবেন সাধারণত এগুলো মানে বোঝায় হলো দূরত্ব, এগুলো মানে বোঝায় আসলে দূরত্ব। সুতরাং আপনার ও এ আর ও বি কি সমান, দূরত্ব সমান, তাহলে আপনার দূরত্ব নিয়ে কাজ করা লাগবে। ও এর কি দরকার, আপনার দূরত্ব। আপনি তাকান, এই ওর দিকে তাকান, সরি ও বি আর এ বি হবে, আমি ভুল বলছি, ও বি হবে আর এ বি হবে। এই যে ও বি এটার দূরত্ব আর এ বি এটার দূরত্ব কি হবে, সমান। তো আমাদের এখানে কি এ বি, তাহলে এ বির কি দরকার, আমার দূরত্ব দরকার। দূরত্ব বের করার আমরা সূত্র শিখছি গত দিনে, আমি কিন্তু বলছি যে সূত্রগুলো কিন্তু মাথার ভিতরে রাখা লাগবে। এই যে দুইটা বিন্দু যদি দুই প্রান্তে দেওয়া থাকে সেখান থেকে কি করা যায়, দূরত্ব বের করা যায়। যেমন ধরেন এখানে -5 আর কত 4, আমি এই -5 থেকে যদি এই 4 বিয়োগ করি তাহলে কেমন হয়, -5 -4 হোল স্কয়ার, দূরত্ব বের করার সূত্র। আবার -7 থেকে কে প্লাস -7 মাইনাস কত কে হোল স্কয়ার, দূরত্ব বের করার জন্য কি দেওয়া লাগে, উপরে √। আমরা এ বির কি করে ফেললাম, দূরত্ব বের করে ফেললাম। আবার খেয়াল করেন ও বির দূরত্ব বের করব, তো ও বির দূরত্ব বের করার জন্য ও এবং বি দুই প্রান্তে কি লাগবে, স্থানাঙ্ক। ভালো করে খেয়াল করে দেখেন ও আর বি দুইটা প্রান্ত, এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া নেই। এরকম কোনো একটা কাজ করতে গিয়ে ওই কাজ যে একবারে রেডিমেড থাকবে ব্যাপারটা এরকম না। একটা কাজ করতে গেছেন, এখানে অনেক কিছু নাও থাকতে পারে, আপনাকে বুদ্ধি করে সেই জায়গাটাতে কি করা লাগবে, প্রবলেমটা সলভ করা লাগবে। তাহলে যেহেতু আপনি ও বির দূরত্বটা বের করতে চাচ্ছেন, ও বিন্দুর আপনার কি দরকার এখন, স্থানাঙ্ক। আসেন আমরা ও বিন্দুর স্থানাঙ্ক বের করি। একটা স্থানাঙ্ক মানে কি, একটা স্থানাঙ্ক মানে হলো এক্স আর হলো ওয়াই। তো এই বিন্দুতে যখন আপনি এক্স বের করবেন, আমি বলছি যখন একটা বিন্দুতে আপনি এক্স এর মান বের করবেন সেটা মানে হলো ওয়াই থেকে এই পর্যন্তর দূরত্ব। তাহলে এই বিন্দুতে যখন আপনার এক্স দরকার তার মানে হলো ওয়াই থেকে এই পর্যন্তর দূরত্ব, কিন্তু এই দূরত্ব তো দেওয়া নাই। কিন্তু খেয়াল করে দেখেন এই বিন্দুতে এক্স 4 মানে কি, ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব, এই 4 মানে কি, ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব, তার মানে এই দূরটুকুর দূরত্ব কত, 4। সুতরাং এইটুকুর দূরত্ব কত হবে, 4। তাহলে এই বিন্দুতে এক্স এর মান কত, 4। আর এই বিন্দুতে ওয়াই কত, ওয়াই মানে হলো এক্স থেকে এ পর্যন্তর দূরত্ব। তো এক্স মানে কি, এটাই তো এক্স, এটাই তো কত এক্স, এক্স থেকে এটারই দূরত্ব কত, 0। মানে ওয়াই এর উপরে এক্স 0 হয়, এক্স এর উপরে ওয়াই 0 হয়। এই যে এই কারণে, কি কারণে, এই বিন্দুতে আপনার ওয়াই দরকার, তাহলে প্রশ্ন করবেন এক্স থেকে এই বিন্দুর দূরত্ব, তো এক্স থেকে বিন্দুর দূরত্ব তো 0। আমার মাথার উপরে হাত দিয়ে যদি বলেন মাথার দূরত্ব কত, তাহলে তো কত, 0। দেখেন আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেছি, এখন দূরত্ব বের করতে পারি। 4 - 4 4 - 4 হোল স্কয়ার প্লাস 0 - কে 0 - কে হোল স্কয়ার, ঠিক আছে? এটার উপরে আবার কি হবে, √। হবে। তো আমরা উভয় পাশ থেকে √টা কি করে দিতে পারি, তুলে দিতে পারি। আর এইখানে পুরো একটা সূত্র, এখানে কত হয় 5 আর 4 কত হয় 9, 9 9 কত 81।
আর এখানে কি কাজ করতে পারেন, এখানে একটা মাইনাস কমন নিলে ওই মাইনাসটা কি হয়ে যায়, ভেনিশ হয়ে যায়। একটা মাইনাস কমন নিলে মাথার উপর বর্গ আছে, ভেনিশ হয়ে যায়। এখানে হয় 7 7 49 প্লাস কে স্কোয়ার প্লাস 2ab, মানে 7 7 14 14 কে ইকুয়াল টু, এখানে হয় কত 0 আর ওখানে হয় কত শুধু কে স্কোয়ার। এই যে কে স্কোয়ার আর কে স্কোয়ার কি কাটা, এখন আপনি এখানে একটু ক্যালকুলেশন করলেই কে ইকুয়াল টু সম্ভবত 65/7 পাবেন। এটা একটু ক্যালকুলেটারে দিয়ে দেখেন কত আসে, এটা সম্ভবত -65/7 পাবেন। তো দেখেন আমার কিন্তু পুরো কাজ কি শেষ। তো এই অঙ্কটা কিন্তু মোটেও সোজা অঙ্ক ছিল না, অঙ্কটা একটু মানে এখানকার হিসাব নিকাশগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। আমি একটু কঠিন অঙ্ক দিয়েই মোটামুটি শুরুর দিকে নিছি। তবে আমি যেভাবে বুঝাইছি বোঝার কথা, আপনারা বুঝছেন কিনা একটু কথা বলেন। একটু বলেন কথাটা বুঝছেন কিনা। সবাই একটু কমেন্টস করেন। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট ছিল। বুঝছি কিনা, ওকে। আমি তো টেনশন করতেছিলাম যে বুঝবেন কিনা। ফাইম ভাই বুঝে ফেলছে, নেক্সট। আর কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল একটু। তারপরে সাইব ভাই বুঝে ফেলছে, আর 2 1 কমেন্ট করেন। শাওন ভাই বুঝছি, থ্যাংক ইউ। শাওন ভাই তো একটা ভুলও ধরে ফেলছেন, গুড, ভেরি গুড। 14 কে হয় থাকে আসলে, 14 কে কই থেকে আসলো 14 কে, এই যে এখানে দেখেন এটা একটু চালাকি করছি আর কি। ভালো করে দেখেন, -7 - কে হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে পারি কিভাবে, একটা মাইনাস কমন নিলাম, তাহলে এখানে কত হয় 7 + কে, মাথার উপরে কি হয় হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার কারণে এটা কি হয়ে যায় প্লাস, আসলে থাকে কত 7 + কে হোল স্কোয়ার। তো এটা ভাঙলে হয় না, 7 7 49 প্লাস 2, তারপরে কত এ, তারপরে কত বি, প্লাস কত বি স্কোয়ার। এটা একটু শর্টকাটে লিখছি। এখানে দেখেন 49 প্লাস 7 দুগুণ কত 14 কে প্লাস কত কে স্কোয়ার, এইভাবে 14 কে হয়। আশা করি বুঝছেন। জিরো কিভাবে হয়েছে, কোথায় জিরো কিভাবে হয়েছে। আচ্ছা, এই জায়গাটার জিরো, এই জায়গাটার জিরো হলো, দেখেন এটা কি ওয়াই এর মান দরকার আপনার। ওয়াই এর মান মানে কি খেয়াল করেন, ওয়াই এর মান মানে কি, মনে করেন কোনো একটা জায়গায় একটা বিন্দু, এই বিন্দুতে একটা থাকে এক্স এর মান আর একটা থাকে ওয়াই এর মান। তো এখানে এক্স আসলে কি, আমি কিন্তু এভাবে মনে রাখতে বলছি আপনাকে, যখন আপনি কোনো একটা বিন্দুতে এক্স কে খুঁজবেন সেটা মানে হলো ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব। তার মানে যখন আপনি এক্স কে খুঁজবেন ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব, এটা হলো এক্স। আবার যখন ওয়াই কে আপনি এই বিন্দুতে খুঁজবেন তখন এক্স থেকে ওই বিন্দুর দূরত্ব, মানে এখানে যখন আপনি ওয়াই খুঁজবেন তখন এক্স থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে এক্স কোথায়, এই যে এখানে এ পর্যন্ত দূরত্ব কত ওয়াই। ব্যাপার কি বুঝছি সবাই, এইটা হচ্ছে ব্যাপার, বুঝছেন। তো এই বিন্দুতে দেখেন আপনি যখন এক্স খুঁজতেছেন, এক্স মানে কি ওয়াই থেকে এ পর্যন্ত, মানে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত কত, এই যে এখান থেকে এ পর্যন্ত কত 4, এই জন্য এটা কি হয়েছে 4। কিন্তু এখানে যখন আপনি ওয়াই খুঁজবেন তখন কি এক্স থেকে এই পর্যন্ত দূরত্ব, তো এটাই তো এক্স। এই এক্স থেকে এখানকার দূরত্ব কত 0। বুঝতে পারছেন ছোট বোন। প্রশ্ন করছিলেন কে এখানে, কে প্রশ্ন করলেন, হ্যাঁ রাফা প্রশ্ন করছিলেন, বুঝছেন। রাফা, রাফা একটু আমাকে কাজ করেন। আরমান ভাই, আয়শা, প্র্যাকটিস ভাই, এটা ভাই এগুলো এইচডাব্লিউ যেগুলো সেগুলো পরে বলেন না, ক্লাসের সময় এগুলো বলেন কেন, বুঝছেন। কাজ করেন, অকাজ করেন না। আমরা হচ্ছে যে ধরেন এমন একটা, আমাদের মানে এমন একটা অবস্থা যে মনে করেন হাতের কাছে যা যখন পাই তখন তা ভাল লাগে না, মনে করেন যে অন্য কিছু ভাল লাগে, বুঝছেন। তো এজন্যই তো ওই যে মনে করেন যে অনেক সময় সেই রকম হয়, নিজের যেটা আছে এটারই গুরুত্ব নাই, এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে অন্যদিকে ঠাস ঠিস করতে করতে মনে করেন যে ওটাও গেল এটাও গেল, এরকম হয়। এখন ক্লাস করতেছেন, এখন ক্লাস করেন, পরে আপনার কি 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 লাগবে সেটা করেন। এইচডাব্লিউর জন্য বাংলাদেশে কম করে হলো 20টা 50টা রাইটারের ইন্টারমিডিয়েটের বই আছে, পুরো বইটাই আপনার জন্য এইচডাব্লিউ, পুরো বই বের করে আপনি বসে পড়েন। ওকে ব্রো, হ্যাঁ এখন ক্লাস করেন, এখন ক্লাস করেন। তো এই অঙ্কটা আশা করি সবাই বুঝছেন, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। কিন্তু এই অঙ্কটা দেখেন, এই ধরনের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক এমনি করে বুঝে 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 আপনি ওইভাবে করতে গেলে একটু ব্যবসায়িকায় পড়বেন। তো এখানে আমরা অন্য একটা কাজ করব, এখানে অন্য একটা কাজ করব কি, অন্য একটা কাজ কি, এইখানে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, বুঝে বুঝে তো এই অঙ্কটা করলাম, আসলে এখানে আমাদের কি ক্যালকুলেশন হলো সেটা একটু দেখি আমরা। যে এখানে দেওয়া আছে কি দেখেন ভালো করে, এক্স একটা অক্ষ দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে, আর এখানে কিছুর মান বের করতে বলছে।
তো এই লাইনটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হয়, মানে এই দুটার ভিতরে কি ঘটনা ঘটছে, এই দুটার ভিতরে ঘটনা হলো এই দুটা বিন্দুর কিন্তু দূরত্ব, এই দুটা বিন্দুর দূরত্ব। তো আমি এই দূরত্বটা এখানেও রেখে দিই, -5 -4 মাথার উপরে কত হোল স্কোয়ার প্লাস -7 - k মাথার উপরে কি হোল স্কোয়ার √। এই জায়গাটা দেখেন 4 এ 4 কত হয়ে যায়, এটা 0, আর এখানে 0 থাকার কারণে চলে গেল, শুধুমাত্র কি থাকে k স্কোয়ার, এই রুট আর k স্কোয়ার উঠে যায়, এখানে কি হয় একটা k। তার মানে আমার ফরম্যাটটা কেমন দাঁড়ালো, ফরম্যাটটা এমন দাঁড়ালো যে ফরম্যাটটা দাঁড়ালো কেমন, এই দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কত, এই যে যে বিন্দুটা আছে কে। তো সাধারণত এই রকমের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে এত চিত্র এত হিসাব নিকাশ করা লাগে না, আপনি শর্টকাট মাথার ভিতরে রেখে দেন, মোটামুটি শর্টকাট আপনি মাথার ভিতরে রেখে দেন, এগুলোর এত চিন্তা টিন্তা করার আমার সময় নাই, এগুলো চিত্র টিত্র এত আঁকানো বোঝানোর আমার সময় নেই, কারণ এগুলো অবজেক্টিভ হিসাবে আসতে পারে। এরকম যদি দুটা বিন্দু থাকে, কোনো একটা জিনিসের দূরত্ব যদি সমান বলে, তাহলে এখানে দেওয়া আছে কি কি দেখেন, বিন্দু দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, এটা বের করতে বলছে। জাস্ট এই দুইটা বিন্দুর দূরত্ব -5 -4 কত হোল স্কোয়ার প্লাস -7 - k কত হোল স্কোয়ার মাথার উপরে কি √, ইকুয়াল টু কত, দূরত্বটা কত k। জাস্ট ইকুয়েশন লিখে ফেলবেন আর 1-2 লাইনে ক্যালকুলেশন করে কি করে দেবেন, মান বের করে দেবেন। ঠিক এই রকমের আপনাদের কিছু জিনিস এখানে দেওয়া আছে, এই সবগুলো অঙ্ক আগের মতো। যেমন ধরেন আপনাকে বলছে কোনো বিন্দুর কোটি হলো 3, কোটি 3 মানে কি, আমরা জানি কোনো একটা স্থানাঙ্কের এই প্রথমটাকে আমরা বলি ভুজ আর পরেরটাকে আমরা বলি কোটি, ঠিক আছে। তাহলে এই জায়গায় দেওয়া আছে কত দেখেন, এই জায়গায় দেওয়া আছে কোনো বিন্দুর কোটি হলো 3, তার মানে এখানে একটা স্থানাঙ্ক, এখানে 3 কোটি দেওয়া আছে। উহার দূরত্ব কত দেওয়া আছে 5 আর 3, এখান থেকে দূরত্ব কত 4। তাহলে আপনাকে বলছে বিন্দুটির ভুজ বের করো, মানে এই বিন্দুটির ভুজ মানে কত x। খেয়াল করেন তো এই অঙ্ক আর আগের অঙ্কের ডাটা বা কথাবার্তাগুলো একেবারে সেম না। এই যে দুটা বিন্দু দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে দূরত্ব, আগের অঙ্কে যেরকম করছেন এই যে দুটা বিন্দু আর কি দেওয়া আছে দূরত্ব, আপনি জাস্ট এই দুটা বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কত লিখছেন কে, এই অঙ্কেও তাই করবেন, এই দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়াল টু লিখবেন কত কে, 1 লাইন 2 লাইন ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে, মান বের হয়ে যাবে। এগুলো অঙ্ক HW করবেন। এরপর আবার এটা দেখেন কোনো বিন্দুর কোটি ওর ভুজের দ্বিগুণ, কোনো বিন্দুর কোটি ওর ভুজের কি হবে দ্বিগুণ, তাহলে স্থানাঙ্কটা কেমন হয়, কোনো বিন্দুর কোটি ওর ভুজের দ্বিগুণ, ভুজ যদি হয় x তাহলে কোটি হবে কত 2x। এই জায়গাতে আরেকটা বিন্দু দেওয়া আছে 4, কত 3, এই জায়গাতে একটা দূরত্ব দেওয়া আছে √, কত 10, একই অঙ্ক না, এই যে দুইটা বিন্দু দূরত্ব, দুইটা বিন্দু দূরত্ব বোঝাবুঝি নাই, এই যে দুইটার দূরত্ব ইকুয়াল টু এটা লিখে দেন, ক্যালকুলেশন করেন, কাজ হয়ে যাবে। এটা আর আগের অঙ্ক তো সেম, এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু দূরত্ব ইকুয়াল টু কত এই, ক্যালকুলেশন করেন, যার মান বের করার তার কি হয়ে যাবে, মান বের হয়ে যাবে। তো এইগুলো যত অঙ্ক এরকমের আছে সবগুলো অঙ্ক ঠাস ঠাস করে ফেলতে পারবেন, এত হিসাব নিকাশ এত চিত্র আঁকতে গেলেই আপনি মোটামুটি একটু ঝামেলায় পড়বেন আর কি। সবাই কি বুঝছি ভাই, সবাই কি বুঝছি কিনা একটু বলেন, এই টপিকটা সবাই বুঝছি কিনা, যদি বোঝেন তাহলে একটু বলেন, আমি পরের অঙ্কে চলে যাই। বুঝছি কিনা একটু বলেন, ও বুঝছি কিনা একটু বলেন, তাহলে পরের টপিকে চলে যাই। রাফা বুঝে ফেলছে, রাফা বুঝে ফেলছে, শরীফ ভাই বুঝে ফেলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা এই ক্লাসগুলো পরে এলোমেলো হয়ে যাবে, যারা এই ক্লাসগুলো করতেছেন পরে এলোমেলো হয়ে যাবে, ক্লাসটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। আয়শা বুঝছে, আরমান ভাই বুঝছে, সৈকত ভাই বুঝছে, ওকে ওকে ওকে। শাওন ভাই বুঝছি ভাই, কণ্ঠ ভাই, সবাই গুড, থ্যাংক ইউ, সবাই বুঝছেন। এই অঙ্কটা দেখেন আমরা বেসিক ক্লিয়ার করতেছি, ঠিক আছে, একটা অঙ্ক কিভাবে পড়বো, আমরা অঙ্কটা পড়ে সেই অনুযায়ী কাজ করাটা আমরা কি করতেছি এখন শিখতেছি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন আমাকে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু, তাহলে আমার কিন্তু পুরো অঙ্ক একবারে পড়া যাবে না, ধীরে ধীরে আমাকে কি করা লাগবে, কাজ করা লাগবে। যেহেতু এক্স অক্ষের কথা বললো সুতরাং আমি অক্ষ নিয়ে দেখি কি ঘটনা ঘটে, আমি অক্ষ ছাড়া তো কাজ করব না। তাহলে এই যে আমি নিলাম হলো এটা এক্স অক্ষ, আর এই যে নিলাম হলো আমি ওয়াই অক্ষ, ঠিক আছে, যেহেতু আমাকে অক্ষের কথা বলছে, বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু কি নিলাম, এরকম পি নিলাম, এই বিন্দুটাকে পি বিন্দু। বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হইতে এত এবং এত বিন্দুর দূরত্ব, এত এবং এত বিন্দুর দূরত্ব কি, দুইটি সমদূরবর্তী হইলে, মানে এই পি বিন্দুটা থেকে এই বিন্দু দূরত্ব আর পি বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব কি সমান। তো আপনি এই বিন্দুগুলো আপনি কোঅর্ডিনেট অনুযায়ী হিসাব করে করেও দিতে পারেন, অথবা যে কোনো একটা জায়গাতে কি দিতেই পারেন, কারণ এখানে জাস্ট বলছে যে এই বিন্দু থেকে ওই দুটার দূরত্ব কি হবে সমান, আর কিছু না।
ধরেন আমি এরকম করেও ধরতে পারি যে একটা বিন্দু ধরলাম, কথার কথা মানে কথার কথা ধরলাম, এখানে একটা বিন্দু ধরলাম 0 আর কত 2। আসলে কিন্তু এই বিন্দুটি এই জায়গায় না, কারণ এক্স এর মান 0, এক্স এর মান 0 কোথায়, ওয়াই এর উপরে। আমরা যদি ওইভাবেও যদি করি, তাহলে এখান থেকে এক্স এর মান 0 মানে কোথায়, এখানে, আর ওয়াই এর মান কত 2, 2 মানে পজিটিভ 2 মানে কোথায়, এদিকে। তাহলে এই দিকে হবে আমার ওই বিন্দুটা, এই জায়গার বিন্দু হবে কত 0 আর কত 2। আর আমাকে বলছে কত বি হলো 6 আর কত 4, এক্স এর মান কত 6 আর ওয়াই এর মান কত 4, মানে এইরকম দূরত্বে। এইটা হলো আমার বি, এই যে 6 আর কত 4। ঠিক আছে, বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, মানে এখানকার দূরত্ব আর এখানকার দূরত্ব কি সমান, এটা আমাকে বলছে। এবার আমাকে বলতেছে পি বিন্দুর দূরত্ব সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কি করো, নির্ণয় করো। আমাকে আসলে নির্ণয় করতে হবে কি, এই যে বিন্দুটা পি, এটার স্থানাঙ্কটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো স্থানাঙ্ক যে নির্ণয় করব আমরা, তো স্থানাঙ্ক নির্ণয় করা মানেই তো হলো কি, স্থানাঙ্ক নির্ণয় করা মানেই হলো এই যে এক্স আর ওয়াই এর কি বের করা, মান বের করা। এক্স ওয়াই এর মান বের করতে পারলেই তো আমার এই বিন্দুটার কি পাবো, আমি স্থানাঙ্ক পাবো। তো আমি এখানে একটু ক্যালকুলেশন করে দেখি, এক্সটা আসলে কতটুকু হবে, এখান থেকে ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব, কিন্তু ওয়াইটুকু কতটুকু হবে, এক্স এর উপরে ওয়াই কত 0, তার মানে আমি একটা পেয়ে গেছি অলরেডি যে ওয়াই এর মানটা কত 0। পি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমার শুধুমাত্র কার মান দরকার, এক্স এর মান দরকার। আগের কথাবার্তাগুলো ভুলে গেলে কিন্তু আপনার কাছে অঙ্ক জটিল হয়ে যাবে। এই যে এখানে দুইটা কথা লিখছিলাম, মনে আছে কিনা, সব মুছে ফেলছি। যাই হোক, মোটামুটি ওগুলো লিখিনি, মুছে ফেলছি। দেখেন এরকম করে 1 নাম্বার দিয়ে বলছিলাম কোনো কিছুর মান বের করার জন্য কি লাগে, সমীকরণ লাগে। যে কয়টা মান বের করবো ওই কয়টা কি লাগে, সমীকরণ লাগে। 2 নম্বরে বলছিলাম যে এক একটি সমীকরণের জন্য এক একটি কি লাগে, শর্ত লাগে। এখন পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আপনার দরকার কি, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য দরকার আপনার এক্স এর কি মান দরকার। এখন কিন্তু আপনাকে ওই পথে হাঁটতে হবে, আপনাকে বলতে হবে এক্স এর মান, তাহলে কি করা যায়, আপনাকে বলবে যে এক্স এর মান বের করার জন্য তোমার একটা সমীকরণ লাগবে। আপনি বলবেন যে সমীকরণ কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। 2 নম্বর আপনাকে বলবে একটা শর্ত লাগবে, আর শর্ত অঙ্কের ভিতরে দেওয়া আছে, তুমি পড়ে দেখো তুমি শর্তটা ধরতে পারো কিনা। হ্যাঁ, আমরা অঙ্কটা পড়লাম, চিত্রটা আঁকাই আমরা শর্তটা ধরে ফেলছি। শর্তটা কি, এই যে এইটা ইকুয়াল টু এইটা হয়, এটাই আমাদের শর্ত। তার মানে আমরা লিখতে পারি এ পি ইকুয়াল টু কত বিপি। এই যে শর্ত অনুযায়ী কি পাইলাম, সমীকরণ। এখন এই সমীকরণ থেকে আমি অবশ্যই কার মান পাবো, এক্স এর মান পেয়ে যাব। কাজ করি, এরকম এপি মানে কি দূরত্ব, আমরা দূরত্ব বের করি, এ আর পি, এ আর পির দূরত্ব, তাহলে কি ভুজদ্বয়ের অন্তর। আমি এটার থেকে এটা বিয়োগ করি, 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 0 মাইনাস এক্স 2 মাইনাস 0, 2 মাইনাস 0 হোল স্কোয়ার। কী লাগে এখানে, রুট ওভার লাগে, ইকুয়াল টু বিপি। বিপি মানে কোনটা, এইটা। তাহলে 6 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস আর 4 মাইনাস 0, 4 মাইনাস 0 হোল স্কোয়ার, দুই পাশে কি রুট ওভার। তো এরকম দূরত্বের সূত্র যখন ব্যবহার করবেন, উভয় পাশ থেকে রুটটা আপনি কি করে দিতেন, বাদ দিতে পারেন। এখন দেখেন পুরো ইকুয়েশনে আমার কি দাঁড়ালো, এখানে থাকে আমার কি এক্স স্কোয়ার প্লাস এখানে আমার কি থাকে 2 স্কোয়ার, এখানে আমার কত 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, 2 স্কোয়ার প্লাস এখানে কি থাকে আমার 4 স্কোয়ার, রুট উভয় পাশ থেকে কি হয়ে গেল, উঠে গেল। এটার ক্যালকুলেশন কেটে কুটে দিয়ে করা যায়, এটার ক্যালকুলেশন আপনি কেটে কেটে দিয়ে করতে পারেন। এই যে এটা আর এটা ক্যালকুলেশন করতে পারেন। এখানে কি থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 4 স্কোয়ার, উভয় পাশ থেকে বর্গ তুলে দিলে কত হয় 4। ঠিক আছে, এই যে মানটা পেয়ে গেলেন কত 4,0, এই যে আপনার স্থানাঙ্ক কি হলো, মিলে গেল। তো এই ক্যালকুলেশনগুলো তো আপনি নিজে করবেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো অঙ্কগুলো সময় নিয়ে করবেন, ধীরে ধীরে করবেন, কারণ এখন আপনি অঙ্ক করা শিখতেছেন, এখন আপনি অঙ্ক পারাটা মেইন ব্যাপার না। এখন আপনার মেইন ব্যাপার হলো অঙ্কের কথা বোঝা, অঙ্কের কথা মতো কাজ করতে পারা, সেটা হলো মেইন ব্যাপার। আর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি ওটাই শেখানোর জন্য, যে একটা অঙ্ক কিভাবে পড়বো, কিভাবে চিত্র আঁকবো। চিত্র দেখেন, জ্যামিতির অঙ্কগুলো কেমন, আপনি অঙ্ক পড়বেন তাহলে এরকম একটা কয়েলের মতো তৈরি হবে, এইরকম একটা কয়েলের মতো তৈরি হবে, মানে অঙ্ক পড়বেন এরকম একটা চিত্রর মতো কিছু একটা তৈরি হবে। এরপরে আপনি এই মাথায় যেয়ে বুঝতে পারবেন যে আপনাকে আসলে কি নির্ণয় করা লাগবে। তখন যেই দিক থেকে পেঁয়াজটা গেছে, উল্টা দিক থেকে ধীরে ধীরে পেঁয়াজ খুলতে কি হবে, এক্স এর মান বা যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ব্যাপার কি বুঝছি, ধীরে ধীরে কাজ করব, অঙ্কগুলো একটু করে পড়বো, চিত্র আঁকবো, একটু করে পড়বো, চিত্র আঁকবো। পুরো অঙ্ক যখন আমার পড়া শেষ হবে তখন আমি বুঝতে পারবো যে কি, যে এইরকম কিছু একটা বের করার কথা বলবে। তখন ওটা বের করার জন্য কি দরকার, মান বের করার জন্য কি দরকার, সমীকরণ।
সমীকরণের জন্য কি দরকার? শর্ত। শর্ত কোথায় দেওয়া আছে? অঙ্কে। এইভাবে ধীরে 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 অঙ্ককে খোঁচায়ে 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 অঙ্কের কি করতে হবে? অঙ্কের ভিতর থেকে উত্তর বের করে নিয়ে আসতে হবে। আমি আসলে আপনাদেরকে যা বোঝাইতে চাইতেছি, মানে অঙ্ক শুধু না, অঙ্ক করাটা ফ্যাক্ট না, অঙ্কটা ধরে, অঙ্কটা পড়ে, চিত্র আঁকায়ে ধীরে ধীরে কিভাবে অঙ্কের কাছে যেতে হয় সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা কি আমার পড়ানো বা আমার স্টাইল বা আমার বিষয়টা কি বুঝতেছেন? শুধু অঙ্ক সলভ করা আমার মেইন উদ্দেশ্য না। আপনারা কি আসলে ধরতে পারতেছেন কিনা একটু আমাকে একটু কমেন্টস করে আমাকে জানান, একটু কমেন্টস করে আমাকে জানান। ভাই এই শূন্য কেমনি আসলো? এটা তো এই যে এই জায়গারই, এই জায়গাতে তাহলে আপনি বোঝেননি। এই যে এই জায়গাতে তো আমি দেখাইলাম, ও এগুলো মুছে দিছি আমি। ওই যে এর আগেও তো আমার এক্সের উপরে কি ওয়াই কি ছিল? শূন্য। এখানে এক্সের আগের উপরে শূন্য না? এই বিন্দুতে এক্স মানে কি? ওয়াই থেকে এ পর্যন্ত। আর এই বিন্দুতে ওয়াই মানে কি? এই বিন্দুতে এক্স থেকে এ পর্যন্ত। তো এটাই তো এক্স। এক্স থেকে এই পর্যন্ত দূরত্ব কত? শূন্য। আপনি মনে রাখবেন এক্সের উপরে ওয়াই শূন্য, ওয়াইয়ের উপরে এক্স শূন্য। আমার ব্যাপারটা কি বুঝছেন? আমি যা বুঝাইতে চাচ্ছি, আমি আসলে বুঝতেছি যে অঙ্কগুলো আপনাকে কিভাবে করতে হবে, অঙ্কের ভিতরে আপনি কিভাবে ঢুকবেন, ধীরে ধীরে অঙ্কের সাথে কিভাবে কথা বলবেন, এটা হলো আমার মেইন উদ্দেশ্য। আশা করি বুঝছেন অনেকেই। পরের অঙ্ক দেখি। ওকে, এটা একটা ভিন্ন ধরনের অঙ্ক, অনেকেই বুঝছেন। বিপিটা আরেকবার, মানে বিপিটা আরেকবার, এই যে বিপিটা আরেকবার মানে কি ভাই? এটার দূরত্ব, এই যে স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক কত? এক্স। এটার স্থানাঙ্ক কত? এক্স। আর এটা কত? 6। তাহলে দূরত্ব মানে কি? দুইটা ভুজের অন্তর 6 মাইনাস কত? এক্স হোল স্কোয়ার, প্লাস আবার এই ভুজের অন্তর 4 মাইনাস কত? 4 মাইনাস কত? 0 হোল স্কোয়ার, মাথার উপরে কি রুট। আবার এটাই তো আপনার বিপি, এই যেটাই আমি বিপি লিখছি। আশা করি বুঝছেন। শাফিউল ইসলাম বলছে, শেফুল ইসলাম বলছে, ভাই আপনার বোঝানোর ধরনটা অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাই। চলেন, বুঝাইলে সব বুঝবেন আল্লাহর রহমতে। এখানে বলছে দেখাও যে এত 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 এই তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে আমাকে দেখান লাগবে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমাকে প্রমাণ করা লাগবে। তার আগে আমি কিছু কথা বলি। দেখেন, আপনাকে বলতে পারে যে দেখাও যে, আপনাকে বলতে পারে যে দেখাও যে একটা সমবাহু, এটা একটা সমবাহু, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এ বিন্দুর কি দেওয়া থাকবে? স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো এরকম আপনাকে বলতে পারে যে দেখাও যে, দেখাও যে, আপনাকে নাম দিল এ বি সি, আপনাকে বললো যে দেখাও যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের হওয়ার শর্ত কি? সমবাহু ত্রিভুজের হওয়ার শর্ত হলো প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি দেখাইতে পারি? আমরা দেখাবো এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কত? সিএ। আর এগুলো কি দূরত্ব? যখন আপনার এখানে স্থানাঙ্ক দেওয়া থাকবে, এখানে যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে, এখানে যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন আপনি এই দূরত্বগুলো বের করতে পারবেন না? অবশ্যই বের করতে পারবেন। দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এবি বের করতে পারবেন, আবার বিসি বের করতে পারবেন, আবার সিএ বের করতে পারবেন। তো যদি আপনাকে কখনো বলে যে এরকম স্থানাঙ্ক দিয়ে যদি বলে যে দেখাও যে এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে জাস্ট সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করে আপনি শুধু দেখায় দেবেন যে তারা সবগুলো বাহু কি সমান। আবার সিমিলারলি আপনাকে যদি বলে যে দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ বি আর এটা কি? সি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুইটা বাহু কি হবে? সমান। যেমন ধরেন এ বি ইকুয়াল টু কি হতে পারে? এসি। এ বি ইকুয়াল টু কত? এসি। এই দুইটা বাহু কি হবে? সমান। কিন্তু আরেকটা বাহু কি হবে? ইজ নট ইকুয়াল টু বিসি। এটা কি হবে না? এদের কি হবে না? সমান হবে না। তাহলে তো প্রমাণ হয়ে গেল। তো আপনার যদি এরকম করে স্থানাঙ্ক দেওয়া থাকে, আপনি জাস্ট তিনটা বাহুর মান বের করবেন, মান বের করে দেখবেন যে দুটো সমান হয়েছে কিনা আর একটা আলাদা কিনা, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বলতে পারি যে দেখাও যে একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? কোনোটাই কি হয় না? সমান হয় না। তখন এই দৈর্ঘ্যগুলো বের করে দেখবেন যে এ বি সমান হবে না কার? বিসির। আবার তারা সমান হবে না কার? সি এর। এগুলোর কি হবে না? সমান হবে না। এরকম করে বিষয়গুলো প্রত্যেকটা জিনিস মাথার ভিতর রাখা লাগবে। যেমন ধরেন আপনাকে বলতে পারে দেখাও যে একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, প্রত্যেকটার কি দেওয়া থাকবে? এভাবে স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো প্রত্যেকটার যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা তাদের দৈর্ঘ্য বের করতে পারবো না। এই দুই স্থানাঙ্ক দিয়ে এটা বের করব, এই দুই স্থানাঙ্ক দিয়ে এটা, এই দুই স্থানাঙ্ক দিয়ে এটা, এই দুই স্থানাঙ্ক দিয়ে এটা বের করব। তো আমাকে যদি বলে যে দেখাও যে এটা একটা আয়তক্ষেত্র, তা আয়তক্ষেত্রের সংজ্ঞা আমরা কি জানি? বিপরীত বাহুগুলো কি হয়? সমান। আমাদের তাহলে দেখাইতে হবে এ বি ইকুয়াল টু এই যে এ সি, ও সরি এ বি সি, এটা কিন্তু ডি। তাহলে এখানে হবে এ বি ইকুয়াল টু সি ডি। আবার এইদিকে এ ডি ইকুয়াল টু কত?
বি সি। তো এইরকম সাধারণত হয়, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে শুধু এটুকু লিখলেই হবে না। কেন? কারণ বিপরীত বাহুগুলো শুধু আয়তক্ষেত্রের সমান থাকে না, সামান্তরিকেরও সমান থাকে। এই যে দেখেন, সামান্তরিকেরও, এটা ধরে নিয়ে এটা বি, এটা সি, এটা ডি, সামান্তরিকেরও কি থাকে? সমান থাকে। এটার ক্ষেত্রেও আপনাকে লিখতে হবে এ বি ইকুয়াল টু কত? সি ডি। আবার লিখতে হবে এ ডি ইকুয়াল টু কত? বি সি। তো এদের ভিতরে পার্থক্য হলো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কর্ণগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কি হয় না? সমান হয় না। এই জন্য এখানে লিখতে হবে এই এসি কর্ণ, এটার ক্ষেত্রে এসি কর্ণ ইকুয়াল টু কত? বিডি। এই কয়টা শর্ত যদি ফুলফিল করে তবে এটা একটা আয়তক্ষেত্র। আর সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান হয় না, এসি ইজ নট ইকুয়াল টু বিডি। এই কয়টা শর্ত যদি হয় তাহলে সেটা একটা আয়তক্ষেত্র। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এরকম অঙ্ক আসতে পারে, কিন্তু এগুলো আসে না। লেস ইম্পর্টেন্ট যে কোনো একটা আপনাকে অবজেক্ট দিয়ে বলবে প্রমাণ করো যে এটা ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, অনেক কিছু বলতে পারে। যেমন ধরেন আরও আপনাকে বলতে পারে কি রম্বস, দেখাও যে এটা একটা কি রম্বস, এটা একটা রম্বস। আবার দেখাওতে বলতে পারে কি এটা একটা বর্গ, প্রমাণ করো। রম্বস আর বর্গের পার্থক্য কি? রম্বসেরও 4টা বাহু সমান হয়, বর্গেরও 4টা বাহু সমান হয়, কিন্তু বর্গের কর্ণ দুইটা সমান হয়, রম্বসের কর্ণ দুইটা সমান হয় না। যেই টপিকগুলো বোঝানোর চেষ্টা করলাম, আপনারা এই টপিকগুলো বুঝছেন কিনা বলেন। মানে শর্তগুলো এগুলো এইভাবে মনে রাখা লাগবে। আর এই শর্তগুলো দিয়ে আমি এখন এই 5 নম্বর অঙ্কটা করে ফেলবো। এটা কি বুঝছি ভাই? সবাই একটু বলেন। তারেক ভাই বোঝেনি, কি বুঝলেন না ভাই? আগেরটা বোঝেননি আপনি, মনে হয় পরে আসছেন নাকি? শর্তগুলো বুঝলেন কিনা এটা বলেন। না বুঝলে ভিডিও দেখে করে নিন। আর এই অঙ্কটা করালে আপনার এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এই অঙ্কটা করাই তাহলে আপনার আরো বেশি কি হবে? ক্লিয়ার হবে। যেমন ধরেন এখানে আমাকে বলছে কি এই 3টা বাহু দ্বারা, এই 3টা শীর্ষ দ্বারা যে ত্রিভুজটা হয়, এই 3টা শীর্ষ দিয়ে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু। তো একটু আগে আমরা দেখলাম সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে হয়। সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার 2টা বাহু কি সমান। তাহলে আমরা নাম দিই এটার, ধরেন এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম কি সি। তাহলে আমরা এদের দ্বারা দৈর্ঘ্যগুলো কি করব? বের করব। যেমন ধরেন আমি এ বি যদি বের করি, তাহলে এ বি ইকুয়াল টু কি? এটার দৈর্ঘ্য কিভাবে বের করে? এই মনে করেন 3 - 8 হোল স্কোয়ার প্লাস 8 - 3 হোল স্কোয়ার, এটার উপরে আবার কি রুট ওভার। তাহলে করলে কি হয়? 5 5 5 কত? 25, প্লাস এখানেও 5 5 5 কত? 25। তাহলে এটা করলে কত হয়? 50, রুট ওভার 50। এ বির মান পেয়ে গেলাম। আবার আমরা বের করব কি বি সি বের করি আমরা এবার, বি সির মান বের করি, বি সি। তাহলে 8 মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 আর হলো 3 3 - 3 হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো? আর এখানে তো 0, 8 আর 2 10, বর্গ করলে কত হয়? 100। তাহলে রুট ওভার কত হয়? 100। এবার আমরা এ বি বের করলাম, বিসি বের করলাম, এবার আমরা এসি বের করব, এ সি। তাহলে এসি যদি বের করি 3 থেকে 2, এটা মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 3 + 2 হোল স্কোয়ার, আর এটা 8 থেকে কত? 3 বাদ, 8 - 3 হোল স্কোয়ার রুট ওভার। তাহলে আমার এখানে কত হয়? 5 5 25, প্লাস এখানে কত হয়? 5 5 5 কত? 25। তাহলে 25 25 কত হয়? 50, রুট ওভার কত? 50। তাহলে আমার কি দাঁড়ালো দেখেন, আমার এই যে রুট ওভার 50 রুট ওভার 50 মানে এ বি ইকুয়াল টু কি হলো? আমার এ সি, কিন্তু ইজ নট ইকুয়াল টু কি হলো? বি সি। সুতরাং প্রমাণ হয়ে গেছে এটা একটা সমদ্বিবাহু কি ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ বলতো তাহলে 3টাই কি হইতো? সমান হইতো। এই তো হলো পার্থক্য। তো এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো দূরত্ব বের করে 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 কি করতে হয়? প্রমাণ করতে হয়। বুঝছি ভাই এই অঙ্কটা? বুঝছি ভাই এই অঙ্কটা? বুঝছি ভাই এই অঙ্কগুলো? বুঝছি বলেন, বুঝছি কিনা একটু বলেন। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক।
হ্যাঁ, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, চলেন এটা আমরা বুঝে বুঝে করি। থ্যাংক ইউ। আপনারা যারা 30 জন 32 জন ক্লাস করতেছেন, মোটামুটি সবাই মনে হয় আমাদের কোর্সের। আপনারা ভাই ক্লাস মিস করেন না, শুধু ক্লাসগুলো দেখেও যদি যান, আপনার করা লাগবে না, শুধু লেপের ভিতরে শুয়ে থেকে ফোনটা নিয়ে শুধু ক্লাসগুলো দেখেন। এরপরেও গাজীপুরে আসলে আপনার অঙ্কগুলো কি করতে হবে, অঙ্কগুলো পরিচিত মনে হবে। দেখেন, মানে এত সহজে কোনো কিছু পাওয়া যায় না ভাই, স্যাক্রিফাইস করা লাগবে। ত্যাগ যে যত স্বীকার করবে সে তত কিছু পাবে। এই যে আপনাদের মতো আপনাদের অনেক ফ্রেন্ড এখন ধরেন দেখা গেছে গেমস খেলতেছে, অথবা বাইরে ব্যাডমিন্টন খেলতেছে, সবারই তো খেলতে ইচ্ছা করে, অথবা যেই দেখেন ফোন টকিং করতেছে, অথবা অনেক কিছু করতেছে আর কি। এই সময়টা অনেক কিছু করার সময়, কারণ পলিটেকনিক্যালের পরীক্ষা শেষ, এখন তো ফ্রি টাইম, ধরেন ঘুরতে গেছে, হয়তোবা ট্যুরে গেছে, তো তাদের সময়গুলোও কাটতেছে। আবার আপনারা অনেকেই কী করতেছেন, ক্লাস করতেছেন। কেন ক্লাস করতেছেন? কারণ আপনার লক্ষ্যটা আপনি কি করছেন, নির্ধারণ করছেন। আসলে স্বপ্ন বা মানে মানুষের সফলতা দুটা কারণে আসে। একটা হলো, প্রথম কাজ হলো আপনার লক্ষ্যটা কি করা, স্থির করা। আর দ্বিতীয় কাজ হলো ওইটাকে কেন্দ্র করে শ্রমটা কন্টিনিউ করা। হবে কি হবে না, পাবো কি পাবো না, এত চিন্তা ভাবনা যারা করে তারা আসলে কিছুই পায় না। এই জন্য এই যে আপনারা লক্ষ্য কি করছেন, নির্ধারণ করছেন, এখন থেকে শ্রম দেওয়া কি করছেন, সময় শুরু করছেন, শ্রম দিতেই থাকেন। আল্লাহ যদি চায় আপনি অবশ্যই লক্ষ্যে কি করবেন, পৌঁছাবেন। থ্যাংক ইউ। আপনারা ক্লাস করতেছেন, অনেক ধন্যবাদ। এই অঙ্কটা দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলো একটি বৃত্তের ব্যাসার্ধ 5। আমরা ধীরে ধীরে কিন্তু কাজ করব। একটি বৃত্তের ব্যাসার্ধ কত, 5। তাহলে কিসের কথা বলা হলো এখানে, বৃত্তের কথা বলা হলো। আমি একটা বৃত্ত নিলাম এখানে, এই যে একটা কি করলাম, বৃত্ত নিলাম। আমাকে বলা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ কত, 5। তাহলে আমি ওই বৃত্তের একটা ব্যাসার্ধ নিব। এখন ওই বৃত্তের একটা ব্যাসার্ধ নিলাম কত, 5। এটা একটা বৃত্ত, আর ওই বৃত্তের ব্যাসার্ধ কত, 5। বলছে কেন্দ্রের স্থানাঙ্ক হলো 5, 3, মানে এই বৃত্তের কেন্দ্রটার স্থানাঙ্ক হলো 5,3। দেখেন, আমরা নিজের থেকে কিছু করতেছি না, ওরা আমাদেরকে যা যা করতে বলতেছে আমরা তাই করতেছি। ওরা যা করতে বলতেছে তাই করতেছি, তেমন কিছু করতেছি না। তাহলে আমার কি বললো, একটি বৃত্তের ব্যাসার্ধ কত, 5 নিলাম। বললো কেন্দ্রের স্থানাঙ্ক এত নিলাম। বললো ওয়ার জে জ্যাটি এত বিন্দু, জ্যা মানে কি, যে কোনো দুই পরিধির দূরত্ব, দুই পরিধির কি দূরত্ব। তবে কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাও জ্যা, কিন্তু সেটার নাম হলো বৃহত্তম জ্যা বৃত্তের, এবং ওটাকে বলে ব্যাস। তাহলে আমাদেরকে বলতেছে উহার যে জ্যাটি 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে একটা জ্যার কথা বললো, আমি একটা জ্যা আঁকলাম। সেই জ্যাটা একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখানে 3 আর 2 বিন্দুতে কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। বলছে যে সমদ্বিখণ্ডিত হয়, তাহার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ওই জ্যাটার দৈর্ঘ্য কি করো, নির্ণয় করো। বলছে যে জ্যাটা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহার দৈর্ঘ্য, এটা এ আর বি ধরলাম, আমরা এ বির দৈর্ঘ্যটা কি করব, বের করব। এ বির দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে, হ্যাঁ, তাহলে আমরা এ বির দৈর্ঘ্যটা আমাদের কি মেইন উদ্দেশ্য বের করা। আমরা যদি এখান থেকে এটা টান দিই তাহলে একটা সমকোণ মানে লম্ব হবে। এটা একটা অনুসিদ্ধান্ত মনে রাখবেন, যে কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুতে যদি কেন্দ্র থেকে একটা রেখা টানা হয়, তবে ওই রেখা ওই জ্যায়ের উপরে লম্ব হয়। এই অনুসিদ্ধান্তর কারণে এই বিন্দু থেকে এটার মধ্যবিন্দুতে একটা কি করছি, রেখা টানছি, সুতরাং এটা এখন ওটার উপরে কি লম্ব। তার মানে আমার এই ত্রিভুজটা এখন হলো সমকোণী ত্রিভুজ। তো খেয়াল করেন, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ জানি, এই লম্বটাও আমি চাইলে বের করতে পারি। ধরেন এটার নাম দিলাম আমি ও, এটার নাম দিলাম আমি ও, আর এটার নাম দিলাম আমি বিও তো দেওয়া যাবে না, বি আগেই দিছি। এটার নাম দিলাম আমি পি। আমরা দেখেন খুব সহজে ও পিটা বের করতে পারতেছি, কারণ আমি করব কি, এই সমকোণী ত্রিভুজ থেকে যে এটা বের করব, পরে এইটুকু মানে কি, এইটুকু মানে তো পুরোটার অর্ধেক, পরে 2 দ্বারা গুণ করে দিলে পুরোটা কি হবে, পেয়ে যাব। তো এটা বের করার জন্য আমি আগে লম্ব বের করি, ওপি ইকুয়াল টু আমরা কি করতে পারি, দূরত্ব 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার মাথার উপরে রুট ওভার। এখানে কত হয়, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 দুকানো 4, 3 থেকে 2 বাদ দিলে 1, এটা কত 1, রুট ওভার কত হয়, রুট ওভার 5। তাহলে রুট ওভার 5 আমি কি পেয়ে গেলাম, ওপি পেয়ে গেলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এই লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে কি এটা আমি পাবো না। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই সমীকরণে আমি কি লিখতে পারি, এই সমীকরণে আমি লিখতে পারি এপি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার। আমরা মানটা বসাই দিই। এপি মানে কত, 5, এটা কত 5 স্কোয়ার, ও এ মানে কত, ওই এটা আমাদের দরকার, ও এটা থাক ও স্কোয়ার, ওপি মানে কত, এই যে ওপি মানে রুট ওভার 5
√5 এটা কত স্কোয়ার। তাহলে আমার এখানে কত হয় 5 5 25 আর ওটা কত হয় 5। তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে কত হয় 20। তাহলে আমরা লিখতে পারি ও এ ইকুয়াল টু কত 20। এই ও এর উপর একটা যে স্কোয়ার আছে এটা পার করে দিলে কি হয় √। তো আমরা চাইলে এটাকে একটু এভাবে লিখতে পারি 4 গুণন কত 5 √। 4কে বাইরে বের করলে কত হয় 2 √, কত 5। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন আমি ও এ ইকুয়াল টু কত পাইলাম 2 √5। আর আমরা দরকার কি আমাদের দরকার হলো এ বি। তো এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না 2 ইন্টু ও এ, কারণ ও এটাই তো অর্ধেক, এটা তো মধ্যবিন্দু, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে তো আমি পুরোটা পাবো। এই জন্য যে ও একে 2 দ্বারা গুণ করলাম মানে কি পুরোটা, মানে কত এ বি পেয়ে যাচ্ছি। এখন আমার এখানে আছে 2 আর এখানে আমার মান কত, ও এর মান হলো 2 √5। তাহলে আমার কত হয় 2 2 4 √, কত 5। এইটাই আমার কি উত্তর। এই যে 4 √2 কেন 4 √2 হয় দেখি, 4 5 20, 4 5 20 20 20 20, 4 5 20 2 বার হলো √, না এটা ভুল আছে, √, কত হবে 5ই হবে। সবাইকে অঙ্কটা বুঝছি ভাই, অঙ্কটা মোটামুটি কি ছিল একটু ইম্পর্টেন্ট ছিল, এই অঙ্কটা কি সবাই বুঝছি? আহারে রাতুল ভাই, দুঃখিত ভাই, আমিও দুঃখিত, আপনার জন্য আমারও খারাপ লাগতেছে। তবে আপনি ক্লাসটা করে নেবেন ইনশাআল্লাহ, ভিডিও দেখে ক্লাসটা করে নেবেন। এখন আমরা একবারে বেসিক পর্যায়ে আসি, যারা 9 10-এ ভালো করে পড়ছেন তারাও এগুলো একটু একটু করে জানেন, পলিটেকনিক্যালে যারা পড়ছেন তারাও একটু একটু করে এগুলো জানেন। আমরা একবারে বেসিক পর্যায়ে আসি, আমরা আর একটা দুইটা ক্লাসের ভিতরে আমরা অ্যাডভান্স জায়গায় চলে যাবো আর কি। ক্লাস কতক্ষণ হয়েছে আমাদের? 1 ঘন্টার বেশি ক্লাস নেব না। আমাদের ক্লাস মোটামুটি 1 ঘন্টা পার হয়েছে। আচ্ছা আমি কি আজকে আর করাবো আপনাদের, নাকি মোটামুটি এখানে রেখে দেবো বলেন দেখি, সবাই একটু কমেন্টস করেন তো, আরও অঙ্ক করাবো কি আজকে নাকি ধীরে ধীরে যাব? 1 ঘন্টা পার হয়ে গেছে ক্লাস, সবাই একটু বলেন। সবাই একটু বলেন আজকে কি আর ক্লাস করাবো নাকি এখানে শেষ করে দেবো, আবার পরের দিনে করাবো? মহসিন ভাই বলছে করান, মহসিন ভাই বললো করান, বাকি বলেন ভাই আরেকটা ম্যাথ। ওকে, আরেকটা ম্যাথ, আপনার ইচ্ছা ভাইয়া। আমার ইচ্ছা কেন, আমার ইচ্ছা হইলে আপনাদের জিজ্ঞেস করবো কেন, আপনারা মতামত দিবেন, আমরা সবাই মিলে পরামর্শ করেই তো কাজ করব। মাঝে মাঝে মোটিভেশন দিব, আর করায়েন না বলছে অনেকেই। আচ্ছা দেখি পরের অঙ্কটা কি আছে একটু দেখি। আচ্ছা এটা অন্য একটা সূত্রের অঙ্ক, এই অঙ্কটা করি, এই অঙ্কটা করে পরে না হয় রেখে দেওয়া যাবে, ঠিক আছে? আর একটা অঙ্ক করি। হাবিবুর ভাই, ভাই বিপিটা বোঝেননি কই, বিপিটা না বোঝার কি আছে ভাই, বিপি 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 কই বুঝছি না, আমি তো বিপি কোথাও লিখিনি ভাই, এখানে তোমার বিপি তো আমার দরকার, বিপি বিপি তো আমার দরকারই পড়েনি, আমি তো বিপি নিয়ে কোনো কথা বলিনি ভাই। রাফা বলছে আর না স্যার। ওকে আর একটা অঙ্ক করি, একটা অঙ্ক আসেন, একটা অঙ্ক করবো শুধু। বলছে এত এত বিন্দুদের সংযোজক রেখার সমদ্বিখণ্ডিত বিন্দু, তাহলে একটা বিন্দু কত 3 2, একটা বিন্দু হলো 3 2। দেখেন আমি কিন্তু সব অঙ্কে কিন্তু অক্ষ আঁকতেছি না, সব অঙ্কে। কেন? কারণ আমার যে অঙ্কে অক্ষ প্রয়োজন নাই সে অঙ্কে যদি আমি জোর করে অক্ষ একে একে অঙ্ক করাই, অঙ্ক ভেজালে পড়বে, মানে অঙ্কে নিয়ে ঝামেলা হবে। সুতরাং যখন আমার অক্ষ দরকার পড়বে, অক্ষের কথা বলবে, সেই জায়গাতে আমি করব। তাহলে আমার কি বলছে, একটা বিন্দু বলছে কত 3 আর 2, একটা বিন্দু দেওয়া আছে কত 3 আর 2, আরেকটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু বলছে কত 6 আর কত 8, 6 আর 8। আমাকে বললো এই দুইটা বিন্দুর সংযোজক রেখা, তাহলে তো সংযোজক করেন আপনি। সংযোজক রেখার সমদ্বিখণ্ডিত বিন্দু, মানে সমদ্বিখণ্ডিত বলতে একবারে মাঝখানের একটা বিন্দু আমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো এটা কিন্তু আমরা পারি। কিভাবে পারি? ওই যে দুইটা বিন্দুর মাঝখানের বিন্দু বের করার জন্য কি করা লাগে, গড় করা লাগে, ভুজদ্বয়ের যোগফল তারপরে ডিভাইডেড বাই 2, এটার ভুজ কত 3 প্লাস এটার ভুজ কত 6 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু হতে কত 9/2। আবার ওয়াই কিভাবে বের করব, কোটি 2 প্লাস কত 8 ডিভাইডেড বাই 2, এটা কত হয় 5। তাহলে আমার স্থানাঙ্কটা কি দাঁড়ালো, এক্স ওয়াই ইকুয়াল টু 9/2 তারপরে কত 5, এইটা হলো আমার স্থানাঙ্ক।
আশা করি সবাই বুঝছেন। এবার বলছে যে সমত্রিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এবার সমত্রিখণ্ডিত মানে 3টা খণ্ড হবে। ধরেন এখানে আমার কত 3 2 একটা বিন্দু, আবার আর একটা বিন্দু এখানে দেওয়া আছে কত 6 আর কত 8, সমত্রিখণ্ডিত মানে এখানে এখানে 3টা খণ্ডে কি করছে বিভক্ত করছে, সেই সমত্রিখণ্ডিত বিন্দু, সমত্রিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্ক কি করো নির্ণয় করো। মানে আমাকে এটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আর এটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো দেখেন আমাদের যেহেতু এটার অনুপাত, এটা কিন্তু দেখেন এটা 1 ভাগ, ও পাশে কয় ভাগ 2 ভাগ। আমি চাইলে এই বিন্দুর অনুপাতটা লিখতে পারি 1:2, আর এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদেরকে কি করতে বলছে নির্ণয় করতে বলছে। আর এইটা একটা কোন চিত্রের মতো হয়ে গেল, চিত্রগুলো মাথায় রাখতে বলছিলাম, এটা কিন্তু অন্তর্বিভক্তির একটা চিত্র হয়ে গেল। এইটা হলো আমাদের কত m1 আর কত m2, এইটা হলো আমাদের x1 আর কত y1, এইটা হলো আমাদের x2 আর কত y2। আমরা খুব সুন্দর করে এই যে x আর y কি করতে পারি বের করতে পারি। আসেন বের করি দেখি যে x ইকুয়াল টু m1 মানে কত 1, m1 x2 কত 6 প্লাস m2 কত 2, এবার x1 কত 3 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2 1 প্লাস 2। তাহলে এদিকে হয় 6 আর এদিকে হয় 3 দুগুণ 6, 6 6 কত 12, 3 দ্বারা ভাগ দিলে কত হয় 4। আশা করি সূত্রটাও পরিচিত, এটাও আপনারা বুঝতেছেন। সিমিলারলি y কিভাবে বের করবেন, y কিভাবে বের করবেন m1 y2 8 প্লাস m2y1 কত 2 ডিভাইডেড বাই কত 1 প্লাস 2। তাহলে এটা কত 8 আর 4 কত 12, এটা 3 দ্বারা ভাগ দিলে 3 4 12। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্কটা হলো কত 4 আর 4। এখানে যে আমার অন্তর্বিভক্তির সূত্রটা যে হবে আমি কিন্তু চিত্র দেখেই বুঝে ফেলছি আমরা। কেন? কারণ দুই পাশে যদি দুটো বিন্দু দেওয়া থাকে আর মাঝখানে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে সেটা হলো অন্তর্বিভক্তির সূত্র হয়। এখন এই বিন্দুটাও আমাকে বের করতে বলছে, কিন্তু এই বিন্দুটার আমরা এই অনুপাত দিয়ে বের করবো না। কেন? কারণ এরা যেহেতু সমান ভাগ, আমি এটার এই পাশের স্থানাঙ্ক জানি, এটার এই পাশের স্থানাঙ্ক জানি, গড় করলেই তো হয়ে যায় 6 আর 4 10, 2 দ্বারা ভাগ করলে কত 5, আর 8 আর 4 12, 2 দ্বারা ভাগ করলে কত 6। এই তো আমার উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। তো আমাদের এটা ছিল অন্তর্বিভক্তির একটা অঙ্ক। এরপরে আমাদের বহির্বিভক্তির অঙ্ক আছে। যাই হোক আজকে আর সামনের দিকে যাব না। আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝছেন। আজকের ক্লাসটা যত ভালোভাবে বুঝবেন, আজকের মানে আরও একটা দুইটা ক্লাস সঞ্চার পদ পর্যন্ত যত ভালোভাবে মোটামুটি বসবেন, আপনাদের সরলরেখা বৃত্ত কণিক তত ভালো লাগবে, তত ইজি হবে। একটু করে প্র্যাকটিস করা লাগবে, বেসিক সূত্র চিত্র একটু করে কি করা লাগবে প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? একটু করে প্র্যাকটিস করা লাগবে। তো আজকে ক্লাস ভাই এ পর্যন্তই। এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন, এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা একটু বলেন। ওয়ান ইস টু টু কেন হলো? 1:2 হলো মানে ভাই এই যে গতদিন আপনাকে দেখাইছিলাম, এটা হলো যে অনুপাত। মনে করেন এটা যদি সমান ভাগ হয় তাহলে এখানকার অনুপাত যখন আমি লিখবো, এই পাশে ভাগ কত 1 ভাগ, এই পাশে ভাগ কত 2 ভাগ, এই জন্য এই বিন্দুতে লেখা যায় 1:2। আবার এখানে যখন আমি অনুপাত লিখবো তখন এইদিকে ভাগ কয়টা 2টা, আর এদিকে ভাগ কয়টা 1টা, তখন লেখা যায় 2:1। এই হলো অনুপাতের বিষয়টা। ওকে, সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আমি আশা করব অন্তত এই 30 জন আপনারা পুরো জ্যামিতি কোর্সটার সাথে থাকবেন। আপনারা চাইলে আমি একটা দুইটা এক্সট্রা ক্লাস নিতে পারি, নিয়ে একটু তাড়াতাড়ি সামনের দিকে যাব। আপনাদের পলিটেকনিক্যাল আবার সামনে মিড টার্ম বা সামনে আসলে তো প্রেশার হয়ে যাবে, আর ওইদিকে ফিজিক্স আর কেমিস্ট্রি তো একটু লম্বা সময় লাগবে, অনেক দিন সময় লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাকি কথাবার্তাগুলো মেসেঞ্জারে এবং অন্য জায়গায় হবে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।